রাজনীতির ময়দানে আওয়ামী লীগের যে প্রাসঙ্গিকতা, এটা কোনো অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না। রাজনীতির যত আলোচনা, নির্বাচনের মাঠের যে খোঁজখবর বা ময়দানে রাজনীতির যে আওয়াজ, প্রায় সবখানেই আওয়ামী লীগ। ইতিবাচক, নেতিবাচক, ভয়, ভীতি, পক্ষে বিপক্ষে যেভাবেই হোক না কেন, যে রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা একটু সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগের প্রসঙ্গ আনছেন। তো আওয়ামী লীগের প্রসঙ্গ আনতে গিয়ে কেউ ভয় দেখাচ্ছেন, আমাদেরকে ভোট দিন, বা বর্তমান ইউনিট সরকারকে হাতকে শক্তিশালী করুন, ভালো একটা নির্বাচন দিন, আদারওয়াইজ আওয়ামী লীগ চলে আসবে। আর আওয়ামী লীগ আসলে কী হবে? ডলা, এমন ডলা দেবে একেবারে কিয়ামত পর্যন্ত সেই ডলা ভুলতে পারবেন না। এগুলো একটা গ্রুপ। দ্বিতীয়ত হলো দেশি বিদেশি বিভিন্ন পক্ষ, তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, ভালো হবে না, ভালো নির্বাচন হবে না, তোমরা টিকতে পারবে না, বেশি দিন থাকবে না। এই কথাগুলো অহরহ কিন্তু বলা হচ্ছে। এরপরে যে জিনিসগুলো করা হচ্ছে সেটা হলো অনেকে ভয় দেখাচ্ছে যে ইতিপূর্বে আওয়ামী লীগের মতো একটা বড় দল, তারা নিজেরা নির্বাচন করেছে বিএনপিকে ছাড়া, তবুও তারা টিকতে পারল না, গ্রহণযোগ্যতা পায়নি। এত উন্নয়ন, এত ডেভেলপমেন্ট, এত কিছু করার পরও শেষ পর্যন্ত তাদেরকে পালাতে হলো। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর 50% ভোটার তাদেরকে বাদ দিয়ে তোমরা যে নির্বাচন করতে চাচ্ছ, সেই নির্বাচন তোমরা বেশি দিন টিকতে পারবে না। এই কথার বাইরে আবার অনেকে বলার চেষ্টা করছেন, ওরে বাবা, আওয়ামী লীগের অবস্থা জানো? এদের মতো বদমাইশ কোনো দল আছে? পরতে পরতে এদের যাকে বলে শয়তানি বুদ্ধি, কোথায় বোমা মারতে হবে, কোথায় ককটেল ফুটাতে হবে, কার কোন জায়গায় বাঁশ দিতে হবে, কোথায় যাকে বলা হয় বট বাহিনী লাগাতে হবে। আপনি বোঝার চেষ্টা করুন যে গত 15টি বছর আওয়ামী লীগ আর জামাত একে অপরের সঙ্গে এভাবে মিশেছিল, আওয়ামী লীগও টের পায়নি যে তাদের মধ্যে জামাত আছে। আর জামাত আওয়ামী লীগের সঙ্গে থাকতে তাদের কোনো অসুবিধা হয়নি। তো সেই আওয়ামী লীগ যদি বিএনপি ক্ষমতা আসে, জামাত ক্ষমতা আসে, তাহলে তারা তাদেরকে স্বস্তিতে ঘুমোতে দেবে, খেতে দেবে, পড়তে দেবে, এটি কল্পনা করা যায় না। কাজেই সবাই আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতা করা, অথবা আওয়ামী লীগকে নির্মূল করা, অথবা আওয়ামী লীগকে একেবারে পুরো রাজনীতির ময়দান থেকে উচ্ছেদ করা, এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে গবেষণা করছে, হুমকি ধামকি দিচ্ছে, সতর্ক হচ্ছে এবং আওয়ামী বিরোধী একটা প্যাক্ট তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এখানে পথে ঘাটে মাঠে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেটা হলো সিন্স 1954 আওয়ামী লীগ যে কোনো কারণেই হোক গরিব মানুষের মধ্যে তাদের যে আদর্শের, রাজনীতির আদর্শের যে বীজ, এটি বপন করতে পেরেছে। তাদের যে প্রতীক, এটি হলো নৌকা, গরিব মানুষের বাহন। এবং এখনো পর্যন্ত আবহমান বাংলায় নৌকার যে কার্যকারিতা, অপরিহার্যতা, এটি আপনি অন্য কোনো বাহনের সঙ্গে তুলনা করতে পারবেন না। টিল নাও এখনো পর্যন্ত নৌকা 1 নম্বর পরিবহন। 2 নম্বরে যেটি আছে সেটি হলো এই দলটি গরিব মানুষের দল। তারা ক্ষমতায় আসলে গরিব মানুষের জন্য সব কিছু করে। বিনামূল্যে তাদেরকে ঘর দেয়, টিউবওয়েল দেয়, 10 টাকা কেজিতে চাল দেয়, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। এখন তারা হয়তো কিছুই দেয়নি, কিছুই করেনি, কিন্তু ওই যে একটা রিক্সাওয়ালা, শেখ হাসিনার জন্য তার পেট পোড়ে, শেখ হাসিনা নাই, সে কাকে ভোট দেবে, এ ধরনের কথা দেখেন ভাইরাল হয়ে গেছে। লোকজন জিজ্ঞাসা করছে যে শেখ হাসিনা যদি আবার আসে তাকে ভোট দিবেন? তারা বলে হ্যাঁ, অবশ্যই দেব। তো এই যে বিশাল অভুক্ত শ্রেণী, বিশাল অভাগা শ্রেণী, প্রান্তিক জনগোষ্ঠী, যাদের সবাই নৌকা, শেখ হাসিনা, বঙ্গবন্ধু, এদের জন্য পাগল। এবং পাগলের সাথে আপনি কীভাবে রাজনীতি করবেন? মানে আপনি কাউকে যদি বুঝাতে পারেন, বুঝানোর মতো একটা জায়গা থাকে। অনেক লোক বলে যে আমি হলাম, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষা, হিদলা পড়া আওয়ামী লীগ। আমি যখন করতাম, আমি যখন বিএনপিতেও গেছি, হাসতে হাসতে আগায় আসলো যে এমপি সাহেব কাজটা করলেন কি?
আপনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে গেলেন, এই দেখেন আমাদের আওয়ামী লীগ করতে করতে শরীরে হিদলা পড়ে গেল, জীবনে কিছুই পাইলাম না, কিন্তু আওয়ামী লীগ তো ছাড়ি নাই। আপনি আওয়ামী লীগ ছেড়ে গেলেন কেন? আপনি এই কথা কি জবাব দেবেন বলেন? পরনের কাপড় ছেঁড়া, গায়ে গেঞ্জিটি পর্যন্ত নেই, কিন্তু মানে মুখ ভরা হাসি, দাঁত অনেকগুলো পড়ে গেছে, পান খেতে খেতে কালো হয়ে গেছে, আওয়ামী লীগ করে। এখন আপনি তাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবেন না, বললেই সে আপনাকে আক্রমণ করে বসবে। এইরকম একটা, যাকে বলা হয় ফ্যানাটিক, একটা দুটো নয়, লক্ষ লক্ষ। এখন ঢাকা শহরে কত লাখ লোক রিক্সা চালায় বলেন তো আপনি, বা সারা বাংলাদেশে রিক্সা আছে কত? এই রিক্সাওয়ালাদের মধ্যে 99% লোক আওয়ামী লীগ করে। কেউ জামাত করে না, কেউ বিএনপি করে না। ঠেলা গাড়ি চালায় কত মানুষ, বুয়া আছে কত। এই বাংলাদেশে কত বুয়া আছে, গ্রামের কৃষক আছে কত, মেহনতি মানুষ কুলি মজুর মোটে আছে কত, নাপিত আছে কত, ধোপা আছে কত। যে দেখেন 99% লোক তারা আওয়ামী লীগ করে, সব হিদলা পড়া আওয়ামী লীগ। এই যে একটা, যাকে বলা হয় যারা আপনার সাথে সংঘাতে যাবে না, মারামারি করবে না, কোনো যাকে বলা হয় আবেগ দেখাবে না, কিন্তু ভোটটা দিয়ে দেবে নৌকাতে। আপনি এদের কোনো অবস্থাতেই আপনি এদেরকে পক্ষে আনতে পারবেন না। পক্ষে আনার জন্য আরেকটু, যাদের টাকা আছে, পয়সা আছে, গায়ে কাপড় আছে, জামা আছে, এই মানুষগুলোকে আপনি, আওয়ামী লীগের যে সমস্ত লোক, তাদেরকে আপনি বিএনপিতে আনতে পারবেন, স্বার্থের লোক দেখাতে পারবেন। কিন্তু ওই যে ওর দারিদ্রতা, এটাই ওর মহানুভবতা, ওর দারিদ্রতাটাই ওর রাজনীতির, যাকে বলা হয় শিকড়। এবং সেই শিকড় নিয়েই সে আওয়ামী লীগ করছে। কেন করছে সে নিজেও যায় না। আবার তার মরার পর তার ছেলে, অল্প বয়স কিন্তু সে আওয়ামী লীগ করবে। তারা তো ওই আমাদের ফরিদপুরের যারা লোকজন আছে, তারা আওয়ামী লীগকে বলে আমলীগ। আর পরবর্তীতে যেখানে আমি নির্বাচন করেছি বরিশাল, সেটা ওরা আবার আওয়ামী লীগ বলে না, ওরা আওয়ামী লীগই বলে আর কি। তো যেটা বলছিলাম যে এই যে তাদের যে একটা ফান্ডামেন্টাল গ্রুপ আছে, এটা তাদের একটা মূল পুঁজি, তাদের বিনিয়োগ, তাদের অ্যাসেট, এটার উপর নির্ভর করে তারা অনেক কিছু করে। এরপরে যেটা আছে সেটা তাদের একটা খুব ডেডিকেটেড কর্মী বাহিনী আছে। বাংলাদেশে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের সবার চাইতে সবচেয়ে ইফেক্টিভ, সাহসী তাদের একটা কর্মী বাহিনী আছে, এবং এরা খুবই খতরনাক। দলের জন্য তারা সব কিছু করতে পারে, বিভিন্ন রকম খতরনাক। আর এই খতরনাক কর্মীদেরকে দিয়ে তারা 1954-এ কী না করেছে, 1956-এ পুরো পূর্ব পাকিস্তান তছনছ করে ছেড়ে দিয়েছে। 1958-59-এ আইয়ুব খানের মার্শাল লকে চ্যালেঞ্জ করেছে। 62 সনে আইয়ুব খানের পুরো মসনদকে কাঁপিয়ে দিয়েছে। 66 সনে পুরো পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে। 69 একটা গণ অভ্যুত্থান করেছে। 70 একটা নির্বাচন করেছে। আর 71 একটা যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ। ফলে 1952 থেকে 1972 পর্যন্ত প্রত্যেকটি বছর, মানে 52 থেকে 72, 20 বছর, এই 20 বছরের যে সংগ্রামী জীবন, এই সংগ্রামী জীবনে তাদের যে রাজনীতির কৌশল, রাজনীতির পারঙ্গমতা, রাজনীতির সফলতা এবং রাজনীতির যেটিকে বলা হয় অ্যাচিভমেন্ট, প্রাপ্তি, এর সঙ্গে আপনি এশিয়া সাবকন্টিনেন্টের অন্য কোনো রাজনৈতিক দলের এই গ্লোরিয়াস 20 years of success in the field of politics, revolution, liberation war and মানে ইলেকটোরাল পলিসিতে সরকার গঠন করে রাষ্ট্র চালানো, স্বর্ণতে তারা সরকার চালিয়েছে। তো সব মিলে এই 20 বছর হলো তাদের রাজনীতির স্বর্ণ সময়। এই স্বর্ণ সময় তাদেরকে একটা লিগেসি দিয়েছে, এবং সেই লিগেসি ব্যবহার করে 21 বছর পর, ওই 20 বছরের লিগেসি ব্যবহার করে 75-এর 15ই আগস্ট থেকে শুরু করে একেবারে 1996 সন পর্যন্ত 21টি বছর ধরে তারা ক্রমাগত কচ্ছপের মতো তারা এগিয়েছে।
কচ্ছপের মতো যাকে কামড়ে ধরার তাকে কামড়ে ধরেছে। 80-র দশকের যে পত্রপত্রিকাগুলো, সেটা বিচিত্রা, বিচিন্তা, আজকের সূর্যোদয়, নয়া পদধ্বনি থেকে শুরু করে যত নাম করা পত্রিকাগুলো ছিল, সেখানে গিয়ে দেখবেন যে শেখ হাসিনার পোর্ট্রেটগুলো কী ছিল। বিশাল একটা নাক ছিল, লম্বা একটা গোল একটা চোখ ছিল। তাকে নানাভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে, ভয়ঙ্কর, তারপরে শেষে দানবী, তারপরে শেষে ডাইনি, কি না করার চেষ্টা করেছে ওই সময়টাতে, এরশাদ জামানাতে। কাজ হয়নি। তিনি ওইগুলোকেই যে প্রাইড হিসেবে নিয়েছেন। প্রাইড হিসেবে নিয়ে পুরো এরশাদের জমানায় এরশাদকে জলে, স্থলে, অন্তরিক্ষে তছনছ করে ছেড়ে দিয়েছে। এরশাদের পরে আবার 91 থেকে 96 সে বেগম জিয়ার জমানা, তছনছ করে ছেড়ে দিয়েছে, ঘুম হারাম করে দিয়েছে। তখন তো বেগম জিয়া অনেক শক্তিশালী ছিলেন, সরকারও শক্তিশালী ছিল, দেশের বিধি ব্যবস্থা, আইন কানুন এখনের সাথে 100 গুণ পারফেক্ট ছিল, পুলিশের অনেক ক্ষমতা ছিল। তারপরও ওই সময়টাতে আপনি গিয়ে দেখেন আওয়ামী লীগের যে রাজপথের যে তাদের যে পারঙ্গমতা, ইফেক্টিভনেস, বদমাইশি, কূটনীতি, ভালো মন্দ সব মিলিয়ে, এক একটা নেতা মানে কি, এক একটা নেতা মানে এক একটা পরশ পাথর, এক একটা নেতা মানে বটবৃক্ষ, এক একটা নেতা মানে ইবলিস, সব মিলিয়ে আওয়ামী লীগ। আমাদের ওই অঞ্চলে একটা স্লোগান আছে, জাতে মাতাল তালে ঠিক, আমরা সবাই আওয়ামী লীগ। আর একজনে বলতেছিল ওর বাড়ি কোথায়, বলতেছে নোয়াখালী। সঙ্গে সঙ্গে সে মাথায় হাত দিছে, বলেন কি ভাই, মুখ কালো হয়ে গেছে, কি হয়েছে? ভাই, একে তো আওয়ামী লীগ, তারপরে আবার নোয়াখালী বাড়ি। বুঝতে পারেন, যে কোনো একটা ডিল করার আগে সে চিন্তা করছিল। সে এই হলো আওয়ামী লীগের পরিচয়। আবার সেই আওয়ামী লীগ 2001 থেকে 2006 পর্যন্ত এবং 111 সময় আরও 2 বছর কী করেছে বাংলাদেশে। তাহলে দেখুন, ওই যে 20 বছরে তাদের যে সংগ্রামী জীবন, তারপর আবার 21 বছরের যে সংগ্রামী জীবন, 20 আর 21, 41 বছর। তো 41 বছর যাবত তারা শুধু রাজপথে লড়াই সংগ্রাম করেছে, তার সঙ্গে আবার এই 17 মাস যোগ করেন। ফলে এই যে বিরূপ একটা পরিস্থিতি থাকা, সামরিক শাসনের অধীনে থাকা, জেল জুলুম করা, এদের কাছে এটা ভাত মাছ। এটা অনেকের কাছে সমস্যা হতে পারে, কিন্তু ওদের মেরুদণ্ডটা বা ওদের শরীরের যে আয়োডিন, ওদের রক্ত, মাংস, অস্থি, মজ্জা, এই সবই খালি এই সমস্ত লড়াই সংগ্রামের জন্যই প্রস্তুত থাকে। তো এইগুলো করে তাদের যে একটা লিগেসি তৈরি হয়েছে, যে তারা রাজপথ গরম করতে পারে, প্রতিপক্ষকে ভিতর সন্ত্রস্ত করে দিতে পারে, এবং তাদের টার্গেটে যাওয়ার জন্য তারা কখনো তুলুবুলু করে না, লড়াই সংগ্রাম করে প্রতিপক্ষকে বাধ্য করে তারপর শেষে তারা প্রতিপক্ষকে পরাজিত করে ক্ষমতায় আসে। এবং অতীতে তারা মুসলিম লীগের বিরুদ্ধে লেগেছে, পরাজিত করেছে, ক্ষমতা এসেছে, মুসলিম লীগ শেষ। আইয়ুব খানের বিরুদ্ধে লেগেছে, আইয়ুব খানের রাজনীতি শেষ, জীবন শেষ, সব কিছু শেষ। এরপর ইয়াহিয়া খানের বিরুদ্ধে লেগেছে, ইয়াহিয়া খান শেষ, দেয়ার ইজ নো ইয়াহিয়া খান। তাকে এই সেনাবাহিনীর প্রধান, প্রেসিডেন্ট সব কিছু রেখে তাকে পরবর্তীতে ইংল্যান্ডে গিয়ে থালা প্লেট পরিষ্কার করে তাকে পেটের ভাত জোগাতে হয়েছে। এইভাবে আওয়ামী লীগ এরশাদ সাহেবকে ধরেছে, শেষ, একেবারে বগল দাবা করে যা করেছে বলার মতো না। এইভাবে যখন তারা যাকে টার্গেট করেছে, ক্যান্সারের মতো, একেবারে ক্যান্সারের মতো শুষে, রক্ত শুষে, ভ্যাম্পারের মতো, ডাইনির মতো, মশার মতো, যেভাবে বলেন না কেন, যাকে টার্গেট করেছে তাকে ধীরে 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 পুরোটা শেষ করে দিয়েছে। এই যে আওয়ামী লীগের লিগেসি, এই লিগেসি এখন এক্সট্রিম পর্যায়ে, এবং সবচেয়ে যাকে বলা হয় ইতিহাসের এমন একটা সময়, যখন আওয়ামী লীগের লোক সংখ্যা সবচেয়ে বেশি, আওয়ামী লীগের টাকা পয়সা সবচেয়ে বেশি, ইন্টারন্যাশনাল কানেকশন খুব বেশি, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক আছে, ওই রাষ্ট্রে তাদের লোকজন আছে, ওখানে তাদের লোকজনের ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে। এই সব কিছু নিয়ে আপনি যখন এরকম একটা শক্তিকে আপনার প্রতিপক্ষ হিসেবে রাখবেন, সে কি আপনাকে ঘুমাতে দেবে? এই কথাই বিদেশিরা বলার চেষ্টা করছে। কি করবেন এখন? আমাদের কাজ ব্যাখ্যা করা, বলা, সেটাই বললাম, বাকিটা মহান আল্লাহ।
আওয়ামী লীগ জমানার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন, তার একটি সাক্ষাৎকারের অনেকগুলো ভিডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়াতে নানা রকম তর্ক বিতর্ক আলোচনা এবং সমালোচনার ঝড় তুলেছে। আপনারা অনেকে দেখেছেন, হয়তো অনেকে দেখেননি, সামনে দেখবেন। ডক্টর মোমেনকে আপনারা সবাই জানেন। অনেকে তাকে দুষ্টুমি করে আলগা মোমেন বলতেন, মানে তার কথার কোনো লাগাম নেই। কিন্তু এই যে কথার লাগাম নেই, তা সত্ত্বেও তিনি মিথ্যা কথা বলেছেন কখনো, এরকম হয়নি। এবং বিভিন্ন সময় তাকে প্রভোগ করা হতো, যাকে বলা হয় যাতে তিনি রাগ করেন, বেফাঁস কোনো কথাবার্তা বলেন। কিন্তু তারপরে তিনি কিন্তু কখনো বেফাঁস কথা বলেননি, বরং তার যে সহজ সরল যে স্বগোক্তি, সেই জিনিসটি আমরা সবসময় দেখেছি। তো তার বক্তব্যের জন্য তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগ বিরোধীরা একদম হা করে থাকতো যে তিনি যে কথাগুলো বলবেন ওখান থেকে জিস্ট সংগ্রহ করে সরকারকে, যাকে বলা হয়, তুলোধনা করা হবে। তিনি বলেছিলেন যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক অনেকটা স্বামী স্ত্রীর সম্পর্ক। ভীষণ রকম হাসাহাসি হয়েছিল যে স্বামীকে স্ত্রীকে, তার সেই বক্তব্য নিয়ে। এবং ওই বক্তব্যের জন্য তাকে তার দলের মধ্যে নানা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। এরকম অসংখ্য বক্তব্য তার জমানাতে ছিল, কিন্তু তারপরেও ভদ্রলোক, একেবারে নিপাট ভদ্রলোক, শিক্ষিত সজ্জন ব্যক্তি। এবং তিনি গত 8.5 মাস ধরে বাংলাদেশে ছিলেন, এটা আমরা সবাই জানতাম। তারপর আমাদের দেশের আইন কানুন হলো কি, যেমন আমাদের অনেক লোক ক্যান্টনমেন্টে ছিলেন, এই আওয়ামী লীগের অনেক লোক, তারপর বিএনপিরও অনেক লোক, যারা ভিভিআইপি, যাদের জীবন থ্রেটের মধ্যে ছিল। তো জুলাই আগস্টের ওই ক্রিটিক্যাল মোমেন্টে তারা ক্যান্টনমেন্টে ছিলেন। এগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হলো, তখন ক্যান্টনমেন্টের পক্ষ থেকে তালিকা প্রকাশ করা হলো যে এরা ছিলেন। তারা যখন নিজেদেরকে নিরাপদ মনে করেছেন তারা চলে গেছেন। কিন্তু এরপরে আর কোনো মানুষ ওই ক্যান্টনমেন্টের সঙ্গে ঠিক কন্ট্রাডিকশন, কনফ্লিক্টে যায়নি যে কেন তারা এই কজন লোকের আশ্রয় দিল। এর কারণ হলো আমাদের দেশের সবাই হলো শক্তের ভক্ত, নরমের জম। কিন্তু আমরা এখনো জানি না যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিনি কোথায় আছেন, কার হেফাজতে আছেন, এবং কারা তাকে প্রোটেকশন দিচ্ছে। তিনি কি দেশের বাইরে গেছেন না এখনো ক্যান্টনমেন্টে আছেন? এই জিনিসগুলো আমরা করি না এই কারণে যে আমরা কখনোই ক্ষমতাকে প্রশ্ন করার মতো দুঃসাহস আমরা বাংলাদেশে বসে দেখাই না। যারা বাংলাদেশ থেকে লাথি খেয়ে, গুঁতো খেয়ে, ভয় পেয়ে পালিয়ে গেছেন বিদেশে, এবং বিদেশে গিয়ে একটা পাশবিক জীবনযাপন করছেন। কেউ হয়তো সমকামী হয়েছেন, কেউ হয়তো যাকে বলা হয় ডিস্কো, ক্যাবারে, তারপরে শেষে অন্য যে সকল পশ্চিমা দুনিয়াতে পারভার্টেড সেক্সুয়াল রিলেশন রয়েছে, যেগুলোর মাধ্যমে ছেলেরা মেয়েরা টাকা উপার্জন করে। এবং আমাদের অনেক বাঙালি ছেলে জাস্ট অ্যাজ এ সেক্স ওয়ার্কার হিসাবে তারা সেখানে ইউরোপ আমেরিকাতে নিজেদের দেহ বিক্রি করে অর্থ উপার্জন করে। আর পার্ট টাইমে কেউ হয়তো ড্রাইভারি করে, পার্ট টাইম কেউ হয়তো ইউটিউবিং করে। তো এই সমস্ত লোকজন মানে প্রথমত তারা বাংলাদেশ থেকে গিয়েছে পালিয়ে, দ্বিতীয়ত তাদের অর্থনৈতিক কষ্ট, এবং ওখানে গিয়ে ইউরোপ আমেরিকাতে গিয়ে তারা যে পেশাগুলো বেছে নিয়েছে সেই পেশার কারণে তাদের ভিতরে সবসময় একটা ট্রমা কাজ করে, ভীষণ রকম ট্রমা কাজ করে। অনেকের যে রেকটাম, মলদ্বার, এটা পচে গিয়েছে। অনেকের শরীরে নানা রকম রোগ ব্যাধি দেখা দিয়েছে। ফলে তারা যখনই কথাবার্তা বলে সেই কথাবার্তার মধ্যে আপনি অসুস্থতার অনেকগুলো লক্ষণ দেখবেন। তো এই লোকগুলো দেখা গেল নিরাপদ দূরত্ব থেকে বাংলাদেশে অনেক সম্মানিত লোককে, ক্ষমতাধর লোককে ইচ্ছামতো গালাগাল করছে। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস হন কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান হোক, তারা ওইভাবে গালাগাল করতে পারেন মানসিক অসুস্থতার কারণে, বিকৃত মন মানসিকতার কারণে। এবং তারা যেহেতু নিরাপদ দূরত্বে বাংলাদেশে থেকে দূরে আছে, তো এবং সেখানে তারা অ্যাসাইলাম হিসেবে আছে,
সেই অ্যাসাইলাম হিসেবে আছে। অনেকের অ্যাসাইলাম হিসেবে এরকমভাবে যে আমি আসলে একজন সমকামী। বাংলাদেশে অনেক লোক আছে যারা এই সমকামী করতে দেয় না। আমি গেলে আমাকে মেরে ফেলবে। আমি আমার এই কাজগুলো করতে পারি না, ফলে তোমাদের দেশে আমাকে আশ্রয় দিতে হবে। তো এইরকম অ্যাসাইলাম নিয়ে শরণার্থী হিসেবে সেখানে আছে। তো কাজেই নানা ধরনের গালাগালি করে তারা ওই নিজেদের জীবনকে বাংলাদেশে আরও ডেঞ্জারাস হিসেবে প্রমাণ করতে পারলে দে ক্যান সারভাইভ দেয়ার, তারা সেখানে বাঁচতে পারবে। আর ইতিমধ্যে তারা যে সকল পেশাকে বেছে নিয়েছে ওই ধরনের পেশায় বাংলাদেশে এখনও টাকা উপার্জন করা সম্ভব না, যেটা আমেরিকাতে সম্ভব। বাংলাদেশে এখন ইচ্ছে করলে একজন লোক, পরিচিত লোক ট্যাক্সি চালাতে পারবেন, ইচ্ছে করলে একজন লোক এখানে সমকামী হয়ে মানে অন্য কোনো সমকামী পুরুষের কাছ থেকে সে জাস্ট লাইক এ সেক্স ওয়ার্কারের মতো টাকা পাবে না। কিন্তু আমেরিকাতে এটা অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল। সে আপনি রাস্তাতে ঘুরবেন বিজ্ঞাপন দিয়ে, এইটা লাগবে, ওটা লাগবে, সমকামী লাগবে, সমকামী লাগবে। রাস্তাতে ইউ ক্যান ক্রাই, আপনি বলতে পারেন, আপনি চিৎকার করতে পারবেন। মানে ওই মুরগি হিসেবে যে, বা ওই ছাই হিসেবে যেভাবে, ঠিক ওরকম সন্ধ্যার পরে আপনি বিভিন্ন মহল্লার থেকে চিৎকার করে কথাগুলো বলতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। তো এই লোকগুলো যেভাবে মানে সরকারকে, কর্তা ব্যক্তিকে গালাগালি করতে পারে, আমরা বাংলাদেশে বসে আমাদের মধ্যে যারা লোকজন রয়েছে আমরা এই কথাগুলো কখনো চ্যালেঞ্জ করি না, কোনো অবস্থাতে চ্যালেঞ্জ করি না। তো সেই দিক থেকে ডক্টর মোমেন বাংলাদেশে ৮ মাস ছিলেন। তিনি কাদের আশ্রয়ে ছিলেন, কাদের প্রশ্রয়ে ছিলেন, কোন আত্মীয়তার ভিত্তিতে তাকে স্যাক্রিফাইস করা হয়েছিল, ক্ষমতার কোন কোন কেন্দ্রে তার কোন কোন আত্মীয় আছে, এটা ওপেন সিক্রেট, সবাই জানতো। কিন্তু দুটো কারণে বলতো না। একে তো ডক্টর মোমেন একজন ভদ্রলোক মানুষ, আর দ্বিতীয় যে জিনিসটা হলো সেটা হলো তার সঙ্গে যাদের সম্পর্ক সেটা হলো ক্ষমতার একদম এক্সট্রিম পর্যায়ে কর্তা ব্যক্তিদের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ফলে হি ওয়াজ সেফ, ঢাকাতে 8.5 মাস সেফ ছিলেন। কিন্তু একটা সময় দেখা গেল যে ওই তার যারা লোকজন আছে, এখন তো যেহেতু ক্ষমতার যে ভারসাম্যটা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, সেই ভারসাম্যটা নষ্ট হওয়ার কারণে তার আশ্রয়দাতারা, প্রশ্রয়দাতারা যখন তাকে সতর্ক করলেন যে ইউ শুড লিভ নাও, আমরা এখন আপনার কে আর প্রোটেক্ট করতে পারবো না, তখন তিনি চলে গেলেন। তো সেই চলে যাওয়ার সময়টিতে তার সহজ সরল যে স্বীকারোক্তি এবং তার যে সহজ সরল আচরণ, এই আচরণের কারণে অনেকগুলো কৌতুকময় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। যেমন যেদিন তিনি চুল কামিয়েছিলেন, পুরো মাথা টাক করে ফেলেছিলেন। এই জিনিসগুলো বলছি এই কারণে যে তিনি নিজেই হেসে হেসে বলছিলেন যে তিনি এতটা অভিনব কায়দায় পালিয়েছিলেন আর এতটা অভিনব কায়দায় পালিয়ে এসেছেন যে এগুলো নিয়ে একটা সিনেমা হতে পারে, এবং সেই সিনেমাটা কতটা আকর্ষণ হতে পারে আমি, মোমেন সাহেব হয়তো বলবেন, আমি যেহেতু তিনি বলেননি, আমার কাছে আরও একজন লোক বলেছেন, সেটা মোমেন সাহেবেরই বন্ধু পর্যায়ের লোক, মারা গেছেন ভদ্রলোক। আমি একাধিকবার এই বক্তব্যটা বলছি, যিনি পেট্রোবাংলার চেয়ারম্যান ছিলেন, প্রফেসর হাসান মনসুর, এরকম আর কি। তো উনি বলছিলেন দুটো কাহিনী হলো, উনি আওয়ামী লীগ করতেন, খুব ডেডিকেটেডলি আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগের কোনো সমাবেশ হলে তিনি সেখানে না গিয়ে থাকতে পারতেন না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞাপন আগের একজন একেবারে ফুল অধ্যাপক, তো গুলিস্তানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নেতাদের বক্তব্য শুনছেন। এটা তো স্বাভাবিক বিষয় না, কিন্তু এটা তার ভালো লাগতো, তিনি এটা শুনতেন, এটা তার একটা ভালোবাসা। এবং ওই যে আরেকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর মিজানুর রহমান, তারও এই অভ্যাসটা ছিল, মানে একেবারে ডেডিকেটেড আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের বাইরে তার অনেক কোনো চিন্তা না। তো ওই ভদ্রলোক তো একদিন গুলিস্তানে গেছেন, অনুষ্ঠান শুনতে শুনতে একটা সময়ে তার মানে পুলিশের লাঠিচার্জ শুরু হলো। তো সবাই এলোপাথারি পিটাচ্ছে পুলিশ সবাইকে, সবাই দৌড়াচ্ছে। তো তিনি একটু ভাবলেন যে আমি বয়স্ক মানুষ, প্রফেসর মানুষ, তো আমি পালাবো না বলে তিনি জাস্ট দাঁড়িয়ে রইলেন। আর পুলিশ এসে একেবারে তাকে বললেন যে শুধু আমাকে পিটালো না, আমার ঠিক পাছার উপরে তারা পিটালো, এমন জোরে জোরে পিটালো, পাছা ফুলে লাল হয়ে গেল। বয়স্ক মানুষ এমন সুন্দর করে বলছেন, এখন মানে আমি হাঁটতেও পারি না, বাসায়ও যে রিক্সায় করে যাব তাও যেতে পারি না, কি যে একটা বিপদে পড়ছি। আর বাসায় গিয়ে
এই কথা আমি কাউকে, আমার স্ত্রী বা অন্য কাউকে আমি বলতেও পারছি না, কেন সবাই বলবে যে তুমি বয়স্ক মানুষ, এই কাজ করতে তুমি কেন গেছো, আমার দুঃখকে আরো বাড়িয়ে দেবে। এদিকে আমার যে জায়গাগুলো লাল হয়ে গেছিল এই জায়গাগুলোকে স্যাক দেওয়া, তারপর সেই জায়গাগুলো নিয়ে কয়েকদিন চলাফেরা করা, মানে এটা আমার জন্য যে কি কষ্ট, প্রায় 15 দিন আমি এই কষ্ট করেছি এবং বাসার কাউকে আমি এই কথাটা বলতে পারিনি। মানে উনি সেই পেট্রোবাংলার চেয়ারম্যানের চেয়ারে বসে, তো এরকম একটা নাটক আপনি চিন্তা করুন, এরকম একটা নাটক হলে, এরকম একটা সিনেমা হলে, এটা হুমায়ুন আহমেদের মতো একজন নাট্যকার যেটা রচনা করেন, কি অসাধারণ একটা নাটক হবে না? তারপরে ঘটনাটা আরো মর্মান্তিক, উনার মুখেরই কথা। 111-এর সময় তো সবাই পালাচ্ছে, তো উনিও পালালেন। উনি বলল যে আমি পালিয়ে রামপুরায় আমার এক আত্মীয়র বাসাতে গেলাম। তো সেই বাসায় একটা কাজের মেয়ে ছিল, 12-13 বছর বয়স। তো সবসময় তাকে স্যার ডাকতেন। তো যখনই তিনি সেই বাসায় পালাতে গেলেন, ওই কাজের মেয়েটা বুঝে গেল যে এর এখন আর কোনো গুরুত্ব নেই। তখন তাকে ডাকা শুরু করলেন নানা। তো প্রফেসর সাহেব বললেন যে আমি বুঝতে পারতেছি যে আমাকে নিয়ে ঠাট্টা হচ্ছে, ট্রল হচ্ছে, অপমান করা হচ্ছে, কিন্তু কিছু করার ছিল না। তো সে আমাকে নানা মনে করে, আমিও তাকে নাতি মনে করি। তো ভালো কথা। একদিন বাসায় কোনো লোকজন ছিল না। আমি ছিলাম আর আমার সেই 12 বছর 13 বছর বয়সী সেই দুষ্ট নাতিন, কাজের মেয়েটি ছিল। হাফ প্যান্ট পরতো আর একটা সালোয়ার পরতো, মানে কামিজ পরতো বড়। তো বলল যে একদিন আমি একটা রুমের মধ্যে বসে আছি, হঠাৎ করে সে সেই জানালা দিয়ে কি যেন দেখছে, আর ওই ভদ্রলোক সে চেয়ারে বসে বসে কিছু একটা করতেছে বা করতেছে। তো বলার পরে সে এখন সে কাজের মেয়েটা চিৎকার দিচ্ছে, ওরে নানা গো, সর্বনাশ হয়ে গেছে। তো সে জিজ্ঞেস করছে কি হয়েছে, বলে মিলিটারি আসছে। মিলিটারি আসছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রফেসর সাহেব বললো যে আমার মাথা একেবারে জ্যাম হয়ে গেল। আমি কোনো চিন্তাই করতে পারলাম না, আমার পুরো এমন জ্যাম তৈরি হলো যে বেকুব কাকে বলে, এর চেয়ে তার বেকুব হতে পারে না। তা আমি ওর কাছে জিজ্ঞেস করলাম যে বল তো আমি এখন কি করি, এখন কি করব? তো বললো যে এক কাজ করেন, মিলিটারিতে রাস্তায় আমাদের ঘরে ঢুকবে, দেখি ঢুকে কিনা, এই সময়টা পর্যন্ত আপনি ওই চৌকির তলে পালান, খাটের নিচে পালান। তো সেই প্রফেসর সাহেব বললো যে আমি আর মানে একটা সেকেন্ডও চিন্তা করার আমার সময় হলো না, আমি ওর কথা মতো খাটের তলে ঢুকলাম। আচ্ছা, খাটের তলে চিত হয়ে শুয়ে বা উপর হয়ে শুয়ে আমি ওই মেয়েটার দিকে তাকিয়ে আছি, আর একটু পরপর জিজ্ঞাসা করছি যে মিলিটারি গেছে বা আছে। তো মেয়েটা সে জানালাতে দেখছে, মুচকি মুচকি হাসছে, আর একটা হাত আমার দিকে বাড়িয়ে দিয়ে বলতেছে যে আমি হাত যখন নাড়াবো তখন আপনি বের হবেন, তার আগ পর্যন্ত আপনি বের হবেন না। তো আমি ওই প্রায় 1 ঘন্টা ওই খাটের নিচে ওই মেয়েটার কথা মতো সেভাবে শুয়ে থাকলাম। পরে মেয়েটা যখন বললো যে চলে গেছে মিলিটারি, তখন আমি বের হলাম। তো বলে এটা বের হওয়ার পরে আমি সেই বিকেলে সিদ্ধান্ত নিলাম যে আমি মরে যাব, এই বাসায় যদি এই দুষ্ট নাতিনের কবলে থাকে আমি মরে যাব। পরে সে স্থান পরিবর্তন করে অন্য একটা জায়গাতে গেল। তো ডক্টর মোমেন তার জীবনে হয়তো এরকমই যে 8 মাসের পালানোর ঘটনা, অসংখ্য স্মৃতি তার আছে যেটা তিনি বলেননি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রায় যারা বিভিন্ন জায়গাতে পালান তাদের জীবনে এরকম ঘটনাই ঘটে। আমরা জেলখানাতে অনেক কাহিনী শুনেছি, তারা মারা গেছেন, বড় বড় বীর পুরুষ। তারা ওই জায়গাতে গিয়ে কিভাবে খাওয়া করে কান্নাকাটি করেছেন, কাপুরুষের মতো আচরণ করেছেন, সেই কাহিনীগুলো আমি বলতে পারবো না, যেহেতু তারা মারা গিয়েছেন। কিন্তু এরকম বিপদে পড়লে মানুষের অবস্থা হয়, খুব খারাপ অবস্থা হয়। আবার বিএনপির অনেক বড় বড় নেতা, তারা বিভিন্ন সময় পালাতে গিয়ে কি কাণ্ড করেছেন। কেউ হয়তো মোটরসাইকেলের পিছনে চড়ে পালিয়ে গেছেন, অনেকে বোরকা পরেছেন, অনেকে হাই হিল পরেছেন, এবং সুপ্রিম কোর্টের মতো জায়গাতে এই ঘটনাগুলো ঘটেছে। তো সেগুলো নিয়ে আসলে সিনেমা হতে পারে। ডক্টর মোমেনের জীবনের যে ঘটনাগুলো তিনি বলছেন, গোপন ঘটনা, তো সেগুলো চমৎকার একটা সিনেমা হতে পারে। তিনি অভিনয় না করলেও তার সেই কাহিনী নিয়ে যদি সিনেমা নির্মিত হয়, সেটা মোস্তফা সরোয়ারি ফারুকী করুন কিংবা অমিতাভ রেজা করুন, কিংবা ধরুন ভারতের 3 ইডিয়টস যিনি করেছেন রামকুমার হিরানি, তিনি যদি করেন, এটা একটা অসাধারণ, যাকে বলা হয় স্যাটায়ারমূলক একটা কমেডি সিরিজ হবে।
সেই রাম और শ্যাম, রীতা और গীতা, যে বিখ্যাত বিখ্যাত যে সিনেমাগুলো রয়েছে, তো এর চেয়েও অনেক হাস্যরসাত্মক সিনেমা হতে পারে। এবং এই যে রাজনীতির যে কমেডি এবং রাজনীতির যে ট্র্যাজেডি, আমরা এগুলো নিয়ে যতই কথাবার্তা বলি না কেন, কিন্তু যে ভদ্রলোক, সেটা প্রফেসর ওই যে মনসুর সাহেবের কথা চিন্তা করেন অথবা ডক্টর মোমেনের কথা চিন্তা করেন, তারা এই দুর্ভোগ এবং দুর্দশাগুলো যখন তারা ভোগ করেছেন, এখন ধরেন ডক্টর মোমেন হাসছেন, আপনার ভালো লাগছে, কিন্তু যেই সময় তিনি ভয় পেয়েছিলেন, প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, তখন তার চোখ কেমন হয়েছিল, তার মুখ কেমন হয়েছিল, তার মাথায় কী পরিমাণ তেল ছিল, তার যে দাড়ি মোবারক তখন কেমন ছিল, তার ঠোঁট কীভাবে শুকিয়ে গিয়েছিল, ওই দৃশ্যগুলো একজন অভিনেতা, আমির খানের মতো একজন অভিনেতা যত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন, আপনারা সেই দৃশ্য দেখে যত মজা পাবেন, এটা আপনারা এখন কল্পনাও করতে পারছেন না। কিংবা ধরুন একদিন তিনি সেই নির্বাচনের প্রাক্কালে, নির্বাচন ধরে 1 মাসেরও কম সময় আছে, এই সময়ে এসে আমাদের মানে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন জোটে একত্রিত হয়েছিল, সেই প্রধান একটা জোটে একটা ভাঙনের শব্দ শোনা যাচ্ছে। সেটা হলো 11 দলীয় জোট। 11 দলীয় জোটে কারা ছিলেন? জামায়াতে ইসলাম এবং ইসলামপন্থী কয়েকটা দল মিলে এই জোটটা গঠন করা হয়েছিল। সেই জোটে একটা ভাঙনের শব্দ শোনা যাচ্ছে, এবং সেই ভাঙনের শব্দ কিন্তু আদর্শিক কারণে নয়। ভাঙনের শব্দ হলো আসন ভাগাভাগি নিয়ে। মানে এই জায়গাটাতে এই যে কারণটা, এই কারণটার জন্য আমি এটাতে ব্যাপারটাতে খুব ইন্টারেস্ট ফিল করছি এবং আপনাদের সঙ্গে আলোচনা করছি। একটা জোট কিন্তু হতেই পারে, ধরেন প্রায় কাছাকাছি আদর্শ, একটু একটু ডিফারেন্স আছে, এ ধরনের দলের মধ্যে জোট হতেই পারে। কিন্তু এই 11 দলীয় যে জোটটা ছিল, এটা কিন্তু কোনো জোট ছিল না, এটা ছিল একটা নির্বাচনী জোট, কোনো আদর্শিক জোট না। এখানে আদর্শের কোনো মিল নাই, বরঞ্চ উল্টাপাল্টা আদর্শ। যেমন এলডিপি আছে এই জোটের মধ্যে, অলি আহমেদ, উনি খুবই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক বলে নিজেদেরকে দাবি করেন এবং জামাত বিরোধী। এবং দেখা যাচ্ছে যে এখানে তারা জোট করেছেন জামায়াত ইসলামের সঙ্গে এবং অন্যান্য ইসলামী দলের সঙ্গে। আদর্শের কোনো মিল নেই। আবার ধরেন ইসলামী যে দলগুলো আছে, সেগুলোর মধ্যেও কিন্তু যোজন যোজন ডিফারেন্স। এই জামাতে ইসলামের যে রাজনীতি, এটা নিয়ে ইসলামী আন্দোলন, যেটা চরমনের পীরের যে দলটা আছে, ওনারা কিন্তু অনেক আক্রমণাত্মক কথা তারা জামাতে ইসলাম সম্পর্কে বলেছেন, এবং এমনও বলেছেন যে জামাতে ইসলাম করলে পরে মানুষের তার ইমান নষ্ট হয়ে যেতে পারে, এমন কথাও বলেছেন। যে দল করলে ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেই দলের সঙ্গে কিন্তু আবার ইসলামী আন্দোলন জোট করেছে। তার মানে পুরো জোটটা হলো নির্বাচনী জোট। নির্বাচনী জোটের মানে হলো যে কত বেশি আসন পাওয়া যায়। এবং এই জোটটার আপনারা যদি একটু মনে করতে পারেন, এই জোটটার শুরুটা কিন্তু হয়েছিল ইসলামী আন্দোলনের মাধ্যমে। এই প্রথম উদ্যোগটা কিন্তু ইসলামী আন্দোলনই নিয়েছিল, এবং তাদের একটা থিওরি ছিল, সেটা হলো ওয়ান বক্স পলিসি। মানে ইসলাম পছন্দ যে দলগুলো আছে, যে মানুষরা ইসলামের কথা শুনে ভোট দিতে চায়, ইসলাম পছন্দ যে ভোটারগুলো আছে, তাদের ভোটগুলো একটা বাক্সে কী করে আনা যায়, এই ছিল মূল লক্ষ্য। এবং এই মূল লক্ষ্য নিয়ে তারা কিন্তু প্রথমে 5টা দল মিলে একটা জোট করে। সেই 5 দলের মধ্যে কী ছিল? তারা ছিল ইসলামী আন্দোলন ছিল, তার সঙ্গে ছিল বাংলাদেশ খেলাফত মজলিস, এই যে মামুনুল হক সাহেবের দলটা, এটা তার সঙ্গে ছিল কেবল একটা আছে খেলাফত মজলিস, আর একটা হলো বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিল বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। এই 5টা দল মিলে তারা প্রথমে একটা জোট করে। এই জোটের 5 জনের সঙ্গে 6ষ্ঠ দল হিসাবে যুক্ত হয় বাংলাদেশ জামায়াতে ইসলাম। তাহলে 6 দলীয় জোট হলো। তারপর আরও 2টো পার্টি এর সঙ্গে যুক্ত হয়। একটা হলো জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা, আরেকটা হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বা বিডিপি। এই দুটো যোগ হওয়াতে দলের সংখ্যা দাঁড়ায় 8টা। এই 8টা দল একসঙ্গে মিলে বেশ কিছুদিন বিভিন্ন সময় আন্দোলন, বিবৃতি, বিভিন্ন কথাবার্তা তারা কিন্তু বলেছে, এবং সবাই ধরে নিয়েছিল এই 8 দলের একটা জোট হচ্ছে। এবং সেই জোট যখন হচ্ছিল, তারপর এই শেষ দিকে এসে, শেষ বেলায় এসে আরও নতুন 3টা দল এখানে যুক্ত হয়। এবং ইসলামী আন্দোলনের বক্তব্য না হলো অভিযোগ বলি আমি,
ইসলামী আন্দোলনের অভিযোগ হলো এই যে আরও 3টা দল যুক্ত হয়েছে, এই 3 দলের সঙ্গে যুক্ত হওয়া এবং আসন ভাগাভাগি এই কোনো প্রক্রিয়ার সঙ্গে ইসলামী আন্দোলন ছিল না, এটা ওদের বক্তব্য। সেই 3টা দল কি কি? একটা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আরেকটা হলো আমার বাংলা পার্টি, আমার বাংলাদেশ পার্টি যেমন এবি পার্টি, আরেকটা হলো অলি আহমেদ সাহেবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। এই 3টার যুক্ত হওয়ার সঙ্গে কিন্তু অন্য জোটের অন্য দলরা অতটা ওয়াকিবহাল নয় বলে তারা অভিযোগ করেছেন। ঠিক আছে, তারপরেও তারা চলছিল এবং জোটটাকে আপাত দৃষ্টিতে 11 দলীয় জোট, 11 দলীয় নির্বাচনী জোট এবং একটা শক্তিশালী জোট হিসেবে হয়তো কেউ কেউ মনে করছিল। আজকে কথা ছিল যে এই জোটের কে কত আসন নিতে যাচ্ছে, কে কত আসন পেতে যাচ্ছে, কোন কোন আসন কে পেতে যাচ্ছে, এই সমস্ত বিষয়ে আজকে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টা জানানোর কথা। এবং সেই প্রেস কনফারেন্সের দাওয়াতপত্র আজকে সকালে বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের পক্ষ থেকে পাঠানো হয়েছে মিডিয়াতে। আবার 2:30টার দিকে পরবর্তী সময়ে এই জামাতে ইসলাম আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তাদের সেই যে 4টার দিকে যে প্রেস কনফারেন্সটা হওয়ার কথা ছিল সেই প্রেস কনফারেন্সটা আপাতত স্থগিত করা হয়েছে। এখন সকালে ডাকা হলো, দুপুরে স্থগিত করা হলো, কারণটা কি? কারণটা হলো নেগোসিয়েশন হয়নি, সিদ্ধান্ত এখনও হয়নি যে কে কতটা আসনে নির্বাচন করবেন, এই সিদ্ধান্ত তারা এখনও নিতে পারেনি। আসলে সিদ্ধান্ত না হওয়ার পেছনে কী কারণ? না হওয়ার পেছনে কারণ কিন্তু ওই একটাই, সেটা হলো আসন। কে কতটি আসনে নির্বাচন করবেন সে ব্যাপারে কোনো ফয়সালা হয়নি। যেমন ইসলামী আন্দোলন প্রথমে চেয়েছিল 100 আসনে তারা নির্বাচন করবে, পরে তারা বলেছে ঠিক আছে 50টায় রাজি, কিন্তু জামাতে ইসলাম তাদেরকে 40টার বেশি আসন দিতে রাজি নয়, এটা একটা ব্যাপার। আবার ধরেন ওইদিকে যে বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক সাহেবদেরটা, তারা চেয়েছিল 25 থেকে 30টা, তাদেরকে 20টায় বেশি দিতে রাজি না। আবার এদিকে এনসিপিকে তারা 30টা দিবে বলে বলা হচ্ছে। তো এই সব মিলিয়ে আলাপ আলোচনার মাধ্যমে মানে সিদ্ধান্ত আসা যাচ্ছে না কে কতগুলি আসন পাবে। তবে এক্ষেত্রে সবচেয়ে কঠিন ভূমিকায় আছেন যে বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বলেছে তারা 50টার কম হলে তারা যাবে না। এখন এই যে নেগোসিয়েশনটা, ছাড়টা কোথায়? ছাড়টা হলো আসনে। এই আসনের এই ছাড় দেওয়া না দেওয়া নিয়ে সবাই এতটাই রিজিড, মানে যার যার অবস্থানে তারা এতটাই শক্ত অবস্থানে আছে যে শেষ পর্যন্ত আজকের যে প্রেস কনফারেন্সের মাধ্যমে ঘোষণা দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটাই তারা স্থগিত করতে বাধ্য হয়েছে। কবে হবে সেটা এখনও বলেনি, হয়তো 2-1 দিনের মধ্যে হবে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে তারা আরও আলোচনায় বসবে, আরও নেগোসিয়েশন করবে, তারপরে তারা একটা সিদ্ধান্ততে পৌঁছবে। হয়তো জোট থাকলে কে কতটা পাবে সেটা জানাবে, অথবা জোট থাকবে না, কে বেরিয়ে যাবে, যার মতো ব্যাপার। এখন এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আমি, এই জোট বিষয়টা নিয়ে, যে এই ধরনের জোট আসলে জাতির জন্য কি উপকার নিয়ে আসে এই কথাটা একবার ভাবেন আপনারা। তাদের মধ্যে আদর্শের কোনো মিল নাই, কিন্তু কেবল আসন, মানে ওই যে 1 বক্স যে পলিসিটা, যে একটা বক্সের মধ্যে ইসলামকে যারা পছন্দ করে অথবা ইসলামী নামধারী দলকে যারা ভোট দিতে চায় তারা যেন একটা বক্সে থাকে। ধরেন একটা এলাকায় নির্বাচন হবে, সেখানে ইসলামী আন্দোলন আছে, অথবা খেলাফত মজলিস আছে, অথবা বাংলাদেশ খেলাফত মজলিস আছে, এবং সেই সঙ্গে ধরা যাক আপনার জামাতে ইসলামী আছে, নিজামী ইসলাম পার্টি আছে। এরা সব তো আপনার হলো গিয়ে ইসলাম নামধারী দল, মানে এরা সবাই নিজেদের মতো করে বলতে চায় যে আমাদের দলকে ভোট দিলে আমরা ইসলাম কায়েম করব। তাহলে যে সমস্ত সাধারণ মানুষ বুঝে হোক না বুঝে হোক ইসলামী দলকে ভোট দিতে চায়, তাদের ভোটটা কিন্তু এরকম 4-5 ভাগ হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে এড়ানোর জন্যই কিন্তু ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাবটা ছিল যে 1 বক্স পলিসি, মানে ইসলামকে যারা পছন্দ করেন তারা সবাই একটা বক্সের মধ্যে ভোট দিবেন, যাতে নাকি তাদের মানে আপনার প্রার্থী সংখ্যার মানে আপনি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পলিসি নির্বাচনের বিচারে খুব ভালো, কিন্তু রাজনীতির বিচারে কি ভালো? দেখুন, ইসলাম তো একটা, জিনিসটা খেয়াল করুন, ইসলাম তো একটা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম করেছেন সেই ইসলামের তো উনি কোনো শাখা প্রশাখা বানান নাই, উনি একটা ইসলাম বানিয়েছেন। সারা দুনিয়ার জন্য একটা ধর্মগ্রন্থ কোরআন আছেন। তো একটা কোরআন যেখানে আছে, এই কোরআনের অনুসারী তো একটাই হওয়া উচিত ছিল, এতগুলি কেন?
তার মানে এই কোরআনের বিভিন্ন ঘটনা প্রবাহে বিভিন্ন আয়াতের ব্যাখ্যা এবং কোরআন ভিত্তিক জীবনযাপনের জন্য যে ব্যাখ্যা আছে সে ব্যাখ্যায় কিন্তু ভিন্নতা আছে। আর ব্যাখ্যায় যদি ভিন্নতা থাকে, ভিন্ন ভিন্ন ব্যাখ্যার সবগুলো যা সঠিক হবে না, যদি সবগুলি সঠিক না হয়, হয়তো একটা সঠিক হবে, বাকিগুলো ভুল হবে। এখন কোনটা ভুল কোনটা সঠিক এটা আমি আপনি সাধারণ মানুষ আমরা কেমনে বুঝবো? ওনারা বুঝেন, এবং ওনারা এতটাই বুঝেন যে নিজেরটা ছাড়া বাকিগুলিকে মোটামুটি বলেন যে ওখানে গেলে ইমানই নষ্ট হয়ে যাবে, তারা এমন কথাও বলেন। তাহলে আমরা কোন দিকে যাব? এখন তারাও কিন্তু মিলতে পারছে না। তাদের যে বিভেদটা, এটা কিন্তু নৈতিক কারণে, তাদের বিভেদের কারণে তারা আলাদা আলাদা দল করেছে ইসলাম নাম দিয়া, কিন্তু ভোটের ক্ষেত্রে এক হয়েছিল। তাহলে তাদের কাছে কিন্তু আদর্শের চেয়ে ভোটটা ছিল বড়। ব্যাপারটা খেয়াল করুন, তাদের কাছে কিন্তু আদর্শিক কারণটা মূল না, ভোটটা মূল। আদর্শিক কারণে তারা একত্র হতে পারে নাই। আদর্শিক বিরোধ থাকলে সেটা আলোচনা হতে পারতো, ওই আলোচনা তারা কখনোই করে না। তারা চিন্তা করে ভোট। তাহলে যারা ভোটের কথা চিন্তা করে ইসলামী আদর্শের বিপরীতে, তাদের উপরে আপনার কতটুকু ভরসা রাখবেন এটা আপনাদের ব্যাপার, আমার কোনো বক্তব্য নাই এখানে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হলো, এখনই ভোট নিয়ে যে ঝামেলা, আসন নিয়ে যে ঝামেলা, যদি বাই চান্স এরা নির্বাচিত হয়ে যায়, যদি এরা ক্ষমতায় চলে যায়, তখন কি হবে? তখন তো আবার মারামারি বাঁধবে, না আমি ক্ষমতায় যাব, আমি ক্ষমতায় এই ইসলাম প্রয়োগ করব। জামাত বলবে আমরা ক্ষমতায় এসেছি, আমরা এই ইসলামটা কায়েম করব। ইসলামী আন্দোলন বলবে না, এটা আসলে প্রকৃত ইসলাম না, প্রকৃত ইসলাম আমাদেরটা, আমরা এই ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করব। তাহলে শেষ পর্যন্ত হবেটা কি ভাই? মানে সামান্য ভোটের জন্য তারা একত্র হতে পারে না, যেটা কোনো ইম্পর্টেন্ট বিষয়ই না, যেটা একটা পুরোপুরি একটা জাগতিক বিষয়। সেই ভোটে যদি তারা পাশ করে যায়, তখন কি হবে? তখন তো মারামারি আরও বড় বাজবে। তার চেয়ে বরং আগের বাজারই ভালো, পরের বাজারের চেয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এখনই হয়ে যাক, দেখি কে জিতে কে হারে। তো এখন এই যে বিষয়গুলো আমি সবসময় বলি যে এই যে জোটগুলি হচ্ছে না, এদের বিবেচনায় আসলে এদেশের মানুষের জীবনযাপন কী হবে, এদেশের মানুষের উন্নয়ন কীভাবে ঘটবে, এদেশের মানুষ কোন ইসলাম গ্রহণ করবে অথবা কোন ইসলামী জীবন ব্যবস্থা তারা চলবে, এইগুলি এদের বিষয় না। এদের বিষয়টা হলো তাদের কাছে মনে হয় এই দেশটা না একটা বিশাল একটা কেক, যে আমরা কেক খাই না, পুডিং খাই কেটে কেটে, বিশাল একটা কেক। এখন এই কেকের কে কতটুকু অংশ কেটে নেবে, তাদের লক্ষ্য হলো ওইটা। তারা দেশটা নিয়ে ভাবে না, এই দেশের উপর তাদের নিয়ন্ত্রণ কতটুকু থাকবে তারা ওইটা ভাবে। এই যে গতানুগতিক রাজনৈতিক যে একটা প্রবাহ, যে গড্ডালিকা প্রবাহ, এই প্রবাহে আমরা কি ভেসে যাব নাকি আমরা এই প্রবাহের বিরুদ্ধে দাঁড়াবো? এটাই হচ্ছে আমাদের আগামী নির্বাচনের, আমাদের ভোটারদের দিক থেকে আমি মনে করি মূল চিন্তার বিষয়। প্রিয় দর্শক, আপনারা চিন্তা করুন, চিন্তা করে সিদ্ধান্ত নিন।